আমন্ত্রণ TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে বিশ্ব এবং আমেরিকা জুড়ে। বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা মুখ খুললেন আসলে তুলসী গ্যাবার্ড। তিনি ভারত সফর করছেন এবং এই সফরের সময় তিনি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এক ধরনের নির্যাতন হামলা হচ্ছে এবং সেটি ট্রাম্প প্রশাসনের নজরে আছে বলে সেখানকার একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। এটি নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই বক্তব্যকে অর্থাৎ তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যকে তারা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে দেশের ভিতরে ডিপোর্টেশন নিয়ে নানা নাটকীয়তা হচ্ছে এই কারণে বলা হচ্ছে, আমরা এর আগে দেখেছি প্যালেস্তাইনের পক্ষে আন্দোলনের জন্য কলম্বিয়া ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী মাহমুদ খলিল, তাকে আটক করে রাখা হয়েছে এবং সেখানকারই একজন ভারতীয় শিক্ষার্থী তিনি সেলফ ডিপোর্টেশন নিয়ে চলে গেছেন। ব্রাউন ইউনিভার্সিটির একজন ডাক্তার চিকিৎসক যিনি লেবাননে নাগরিক, তিনি আমেরিকাতে কাজ করতেন। তিনি যখন লেবানন থেকে আবারও ফিরছিলেন তখন তাকে বিমানবন্দর থেকে ডিপোর্ট করা হয়েছে এবং সবশেষ যে বিষয়টি ঘটছে সেটি হলো ভেনেজুয়েলিয়ানদের যখন ডিপোর্ট করা হচ্ছে সেটি নিয়ে আদালতের রায় সেটিও অনেকাংশে মানছে না হোয়াইট হাউস। এইসব বিষয়ের পাশাপাশি আলোচনা করব ইউক্রেন প্রসঙ্গে, কারণ ইউক্রেনে বেশ নাটকীয় আপডেট আসতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন তারা দুজনে সরাসরি বৈঠক করবেন, কথা বলবেন এবং এই বৈঠকের মধ্য দিয়ে ইউক্রেন ইস্যুতে একটা চূড়ান্ত ফয়সালা আসতে পারে। এইসব বিষয় নিয়ে কথা বলবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এহসান জুয়েল এবং আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো ট্রাম্প প্রশাসন এর কাছে নানাভাবে বাংলাদেশ প্রসঙ্গে অভিযোগ আসছিল, নালিশ দেওয়ার চেষ্টা হচ্ছিল নানা জায়গা থেকে। বাংলাদেশের মানুষের একটি অংশ যেমন করার চেষ্টা করছিলেন, ভারত একেবারে শুরু থেকে সক্রিয় ছিল। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত সংখ্যালঘু ইস্যুটা নিয়ে একের পর এক বক্তৃতা, বিবৃতি, প্রোপাগান্ডা, ভারতীয় মিডিয়ায় প্রচারণা সবকিছু হয়েছে, কিন্তু ট্রাম্প প্রশাসনের মুখ খোলানো যায়নি। প্রথমবারের মতো মুখ খুললেন, তাও আলোচিত তুলসী গ্যাবার্ড ভারতে গিয়ে কথা বললেন। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে কিছুটা তো উদ্বেগজনক বটে, তবে করে ভয়ঙ্কর ভাবে এটাতে আপসেট হওয়ার কোনো কারণ নাই। ভারতের পক্ষ থেকে এই ধরনের কথা আপনি যেটা বললেন, তাদের মিডিয়ায় বলা হয়েছে, সরকার পক্ষ থেকে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন শেখ হাসিনা সরকারের পতনের পরে এসে ক্ষমতা গ্রহণ করলেন, সেই সময় থেকে সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে বলে মানে ভারতীয় মিডিয়া বলেছে, ভারত সরকার বলেছে, বেশ কয়েকবার ভারত প্রতিবাদ করেছে এবং প্রথম দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এটা ঠিক না বা অতিরঞ্জিত। পরবর্তীতে অবশ্য তারা স্বীকার করেছে কিছু কিছু ঘটনা ঘটেছে এবং সেটার জন্য তারা তদন্ত করছে, দোষীদের শাস্তি দেবার ব্যবস্থা করছে এবং তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের জামাত ইসলামী সহ কতগুলো ধর্মীয় দল সহ অন্যান্য পক্ষ থেকে সংখ্যালঘুদের মন্দির, তাদের বাড়িঘর পাহারা দেওয়ার পর্যন্ত ব্যবস্থা করেছে। ফলে জনগণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বা তাদের উপর অত্যাচারের এটার পক্ষে না এবং সরকারও তার পক্ষে না, এটা বলেছে। যাই হোক, এইটা একটা কথা। অন্যদিকে ট্রাম্প সাহেব এর আগে একবার বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। নির্বাচিত হওয়ার আগে সম্ভবত তার শেষ নির্বাচনের আগে একটা টুইট দিয়েছে, একটা টুইট তার ছিল। তার পরবর্তীতে সেটা নিয়ে বাংলাদেশ সে বেশ প্রতিক্রিয়া হয়েছিল। এরপর থেকে তিনি আর এ সম্পর্কে কোনো কথা বলেননি। কিন্তু তুলসী গ্যাবার্ড তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আগে থেকেই এই ট্রাম্প প্রশাসনে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ইনি যদিও ভারতীয় বংশোদ্ভূত প্রত্যক্ষভাবে না, হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তিনি নিজে কৈশোরে হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন। যাই হোক, তিনি ইসকনদের মাধ্যমে সম্ভবত হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন তুলসী গ্যাবার্ড। আরেকজন ক্যাশ প্যাটেল, FBI ডাইরেক্টর। এই দুইজন খুব
মানে অত্যন্ত মানে স্পর্শকাতর সিনিয়র ইন্টেলিজেন্স অফিসিয়াল ট্রাম্প প্রশাসনে থাকায় আগে থেকে একটা উদ্বেগ হয়েছে যে ট্রাম্প প্রশাসনের উপর তাদের প্রচন্ড প্রভাব থাকবে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বক্তব্যকে বেশি গুরুত্ব দেবে। তো যাই হোক, এই যেটা বললাম, ট্রাম্প সাহেবের ওই প্রাথমিক বক্তব্যের পরে এই পর্যন্ত তেমন আর কথাবার্তা শোনা যায়নি, বরং রিসেন্টলি যখন গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে আসলেন, ওভাল অফিসে ট্রাম্প সাহেবের সাথে দেখা করলেন, সেখানে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশে যে সাম্প্রতিক পরিবর্তন হয়েছে সেটাতে আমেরিকার ডিপ স্টেট মানে গোয়েন্দা সংস্থাগুলো এরা ইনভলভ ছিল কিনা। মানে এক সেকেন্ড দেরি না করে, বিরক্তি না করে মানে তিনি সাথে সাথে ট্রাম্প সাহেব বললেন, প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে না, এরকম কোনো কিছু ঘটেনি। তো এটা তিনি বলেছেন। এখন অনেকে আবার আশা করেছেন যে মোদির সাথে তার একটা সখ্যতার বক্তব্য আছে, ফলে তিনি ভারতের পক্ষে গিয়ে বাংলাদেশের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করবেন এবং নানাভাবে ভারতকে খুব বেশি গুরুত্ব দেবেন। কিন্তু এই ট্রাম্পের সাথে মোদির যে বৈঠক হয়েছে তাতে করে তাৎক্ষণিকভাবে সেরকম কোনো কিছু দেখা যায়নি, তো বরং তিনি ভারতের উপরে তাদের উপরে অতিরিক্ত কর আরোপ করবেন, মানে আমদানি শুল্ক আরোপ করবেন, এটা একটা বলেছেন। তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার জন্য চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্র, এবং ভারত স্বীকার করেছে, রাজি হয়েছে। অন্যান্য দেশ থেকে, বিশেষ করে রাশিয়া থেকে সম্ভবত অস্ত্রশস্ত্র কেনা কমিয়ে দেওয়ার কথা বলেছেন ভারত। সেটা কি বলেছে পাবলিকলি প্রকাশ পায়নি। এই সমস্ত একটা ব্যাকগ্রাউন্ড আমরা জানি। আমি একটু আপনার সাথে যুক্ত করি যে তিনি ভারতীয়দেরকেও ডিপোর্ট করছেন, হাত করা পরিয়ে ভারতীয়দেরকে ডিপোর্ট করা হচ্ছে। ব্রিক্স এর ব্যাপারে যে কর অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা বলা হচ্ছে, ব্রিক্স এর মধ্যে ভারতও আছে, অর্থাৎ ভারতের ব্যাপারে যে ফেভারটা দেওয়ার কথা ছিল সেটা দেখা যাচ্ছে না। কিন্তু যে পয়েন্টটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই সেটা হলো যে বাংলাদেশের পক্ষ থেকে যে জায়গাটাতে আতঙ্ক ছিল, অর্থাৎ কেউ একজন যদি প্রথম কথা বলে সেটা তুলসী গ্যাবার্ড হতে পারেন, কারণ বাংলাদেশের আগে থেকে সেরকম একটা অ্যানালাইসিস ছিল যে তুলসী গ্যাবার্ডের ভারতের ব্যাপারে এক ধরনের পক্ষপাত আছে কিংবা এক ধরনের টান আছে, সেটা হয়তো কাঙ্ক্ষিত ছিল। কিন্তু আপনি বলছেন উদ্বেগের জায়গা নেই, কারণ তুলসী গ্যাবার্ড বলছে এটি আতঙ্কের কারণ নেই। ওকে, মানে উদ্বেগের জায়গা আছে কিনা? উদ্বেগের জায়গা আছে, কিন্তু একেবারে তাৎক্ষণিকভাবে আমরা আতঙ্কিত হয়ে যাব যে সব হাতছাড়াও গেলে, এটা না। তবে কিছুটা চাপ বাংলাদেশের উপরে আসবে, এই সম্পর্কে মানে দ্বিরুক্তির কোনো সুযোগ নেই, সন্দেহের কোনো সুযোগ নেই। কিন্তু এট দি সেম টাইম বাংলাদেশে দুই কারণে এই উদ্বেগটা আছে। ওনার ওই বক্তব্যে তুলসী গ্যাবার্ড আরেকটা কথা বলছেন পাশাপাশি, যে মানে ধর্মীয় মৌলবাদ, ইসলামী খেলাফত ইত্যাদি করার আশঙ্কা যে সমস্ত দেশে তাকে ব্র্যাকেট করে বলেছেন, তাতে বাংলাদেশও আসে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর লিডার একাধিকবার বলেছেন তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবেন, খেলাফত কায়েম করবেন ইত্যাদি ধরনের বক্তব্য আসছে। এবং ছাত্র নেতারা সম্প্রতি যে দল করেছেন সেটাই, সেই ছাত্রদের দলেও অনেক ইতিপূর্বে যারা শিবির করেছেন এরকম বেশ কিছু আছেন, আমরা সবাই জানি। এবং যে ভদ্রলোককে যুক্তরাষ্ট্রে সে ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ মাস্টার মাইন্ড করে পরিচয় করে দেন, মাহফুজ আলম সম্ভবত ওনার নাম, তারও একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে। ফলে ওভারঅল এইসব ব্যাপারে ভারতের একটা যুক্তরাষ্ট্রের এটা অতিরিক্ত ভারতের উদ্বেগ তো আছে। ভারত সম্প্রতি বলেওছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের আর্মি চিফ বলেছেন, তাদের একটা উদ্বেগ এটা আছে। কিন্তু সেই সাথে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে, এটা তুলসী গ্যাবার্ড উল্লেখ করেছেন, এইটাই হচ্ছে আসল কথা। জি, ভারতের উদ্বেগ আছে এটা নিয়ে তো আসলে কোনো সন্দেহ নেই। ভারত একদম শুরু থেকেই, এই সরকার যখন গঠন হলো তার শুরু থেকেই এই সরকারের ব্যাপারে যা যা অসহযোগিতা করা দরকার কিংবা যেভাবে কথা বলা দরকার তার সবটুকুই করছে। হয়তো এখন গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসছে, কিন্তু মূল জায়গাটাতে ডক্টর শফিকুর রহমান আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আমেরিকা কথা বলেনি, যেটি সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই বলছিলেন যে আমেরিকার প্রেসিডেন্টকেও প্রশ্ন করা হয়েছিল, তিনি সেটি এড়িয়ে গিয়েছিলেন এবং ডিপ স্টেট না, তিনি স্টেট বলেছিলেন। কিন্তু
তুলসী গ্যাবার্ট কথা বলছেন, এটা কি উদ্বেগের যথেষ্ট কারণ আছে, নাকি এটি তার একান্ত ব্যক্তিগত বক্তব্য যেটি তিনি ভারতে গিয়েছেন সেইখানে দিয়েছেন? এমনকি তিনি কিন্তু আমেরিকাতে থেকে এই বক্তব্য দেননি। আপনি অন্য একটা দেশ সম্পর্কে মন্তব্য করছেন থার্ড একটা কান্ট্রিতে গিয়ে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, আমাদের তো আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের এমবাসি আছে, অফিস আছে, সবকিছু আছে, কিন্তু কোনো সময় ওইভাবে এমবাসি থেকে বা ফরেন পলিসি হিসেবে কোনো ক্লিয়ার এইরকম কোনো একটা যে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা দাঁড়াচ্ছে বা যেতে পারে এরকম কোনো সম্ভাবনা আমরা তো এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আজ পর্যন্ত দেখিনি। টেনশন হচ্ছে, টেনশন আছে, এটা সত্যি, এটা ঠিকই, কিন্তু একই সময় আমরা যেটা অন্যটাও দেখছি যে কদিন আগে 43টা দেশকে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে আমেরিকা, তার মধ্যে কিন্তু বাংলাদেশ নেই, পাকিস্তান আছে, অন্যান্য দেশ আছে, আফ্রিকার দেশ রয়েছে, ওরা নেই। এখন তারপরে হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থান এখন ভারত কিভাবে ডিল করবে, প্রেসিডেন্ট ট্রাম্প তো বলে দিয়েছেন এটা মোদি ডিল করবে। এখন মোদি ডিল করতে গিয়ে মোদি কিভাবে ডিল করছে, কিভাবে করতে হবে, মোদি তো প্রাইম মিনিস্টার মোদি এবং ভারত একটা মানে ক্যাচ 22 ভেতরে পড়ে গেছে, এদিকে যাবে না ওদিকে যাবে। হাসিনাকে যদি না নিত বা হাসিনা অন্য দেশে চলে যেত, তাহলে একটা ক্লিয়ার পলিসি ভারত ডেভেলপ করতে পারত। কারণ এখন তো একটা মানে কেমন একটা মানে অগোছালো অপরিষ্কার একটা পলিসি দেখা যাচ্ছে। সেখানে কদিন আগে এই গত সপ্তাহে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ইন্ডিয়ায় বাংলাদেশে ভ্রমণ করে এসছে এবং সম্পূর্ণ সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনালি। শুধু তাই নয়, ডক্টর ইউনূস চিফ মানে অ্যাডভাইজার হিসেবে উনি চীন যাচ্ছেন এবং চীনের সাথে একটা নতুন সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করছেন, প্রজেক্ট করছেন। এইসব ব্যাপার সবকিছু নিয়ে একটা পাওয়ার ব্যালেন্সের গেম বাংলাদেশের হয়তো চ্যালেঞ্জ মানে ফেস করতে হতে পারে। এখন সেখানে তুলসী গ্যাবার্ট একটা ভূমিকা পালন করবে, এটা আমরা আগের থেকেই জানি, বুঝেছি এবং সেটা সে পালন করছে। কিন্তু এটা আমেরিকান ফরেন পলিসির কোনো ভেরি ক্লিয়ার কোনো ভিশন বা কোনো রকম চ্যালেঞ্জিং সিচুয়েশন না। উদ্বেগ তো রয়েছে, আছে, থাকবে। এটা তো আমরা ভারতের সাথে যতদিন পর্যন্ত আমরা একটা পরিষ্কার পলিসি না পাবো ততদিন পর্যন্ত এটা আমাদের সাথে থাকবে। এই প্রসঙ্গে বাংলাদেশের উদ্যোগটা নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তাৎক্ষণিক গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করে তার একটা বিবৃতি দিয়েছে, কিন্তু যখন অন্য দেশের ব্যাপারে কোনো একটা কিছু ডিল করা হয় আমরা তো জানি সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়ার কথা। কেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তাৎক্ষণিক দেওয়া হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নয়? আপনার কাছে কি মনে হয়, এটাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে প্রধান উপদেষ্টা থেকে দেওয়া হলো, নাকি কম গুরুত্ব দিতে গিয়ে দেওয়া হলো, নাকি আসলে তারা পলিসিটাই ঠিক করতে পারছে না? কোথা থেকে এই বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানানো উচিত? আমার কাছে যেটা মনে হয়, আপনি প্রথমে যেটা বলেছেন যে বাংলাদেশ এখন যে অবস্থা, যে সরকার রয়েছে, এই সরকার ভারতকে নিয়ে বেশ মানে উদ্বিগ্ন এবং কনসার্ন রয়েছে আমাদের, যে ভারতের পরে কি স্টেপ নেবে, কি করবে। কারণ আমাদের নির্বাচন আসছে, আমাদের সরকার পরিবর্তন হবে। এখন নির্বাচনের ভেতরে কাকে কোথায় কিভাবে কি করবে, এখানে মাহমুদুল্লাহ ভাই যেটা বলেছেন যে আমাদের এখানে একটা মানে রুটেড জামাতি এবং একটা ভূমিকা পালন করছে, সেটাও একটা বড় রকম ফ্যাক্টর। কিন্তু এই ইসলামী ধরনটাকে বাংলাদেশে রাখার জন্য প্রয়োজন, আমি বলবো এই জন্য, কারণ ভারতকে চ্যালেঞ্জ করতে হলে এখানে যদি কোনো অল্টারনেটিভ মডেল না থাকে তাহলে আমরা তার সাথে মানে নেগোশিয়েট করতে পারবো না। আমাদেরকে বলতে হবে যে আমাদের ভয় আছে, আছে, তোমরা এইভাবে ব্যবহার করো, এইভাবে চলো, আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ডেভেলপ করো। এই জিনিসটা সেটা এত ইম্পর্টেন্ট, সেজন্য এটা ফরেন মিনিস্টার বা ফরেন মিনিস্ট্রি থেকে না বলে এটা আমার কাছে সেটা মনে হয়েছে যে এটা মানে উপদেষ্টা, চিফ উপদেষ্টার কাছ থেকে এটা এসছে
এবং which is it doesn't matter এখানে, হ্যাঁ, positively এটা খুব এসেছে, একটা যে খুবই বড় রকম positively তারা প্রতিক্রিয়াটা ভূমিকা বা জানিয়েছে। কোনো ইন্টারপ্রিটেশন আছে, কোনো একটা নিগুড় অর্থ আছে, তা খুব একটা নেই বলে আমার মনে হয়। ওকে, আমি এই প্রসঙ্গে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মন্তব্য যেটি আজকে এসেছে সেটি পড়তে চাই। সেটি হলো, তিনি বলছেন আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড়, ছোট মাঠের না। তিনি পুলিশ প্রশাসন নিয়ে যখন বক্তব্য রাখছিলেন তিনি উল্লেখ করছিলেন যে তিনি দুনিয়ার মাঠের খেলোয়াড়। এখন এই বড় খেলোয়াড় হিসেবে আমেরিকাকে কিভাবে ডিল করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে দেখবো। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে যেতে চাই, সেটা হলো ডিপোর্টেশন নিয়ে বেশ কিছু ঘটনার কথা শুরুতে উল্লেখ করছিলাম। ভেনেজুয়েলার বিষয়ে কোর্টের অর্ডার এসেছে, হোয়াইট হাউস সেটাকে কতটা মান্য করলো এই বিষয়টি নিয়ে, অর্থাৎ ডিপোর্টেশন নিয়ে আইনের মুখোমুখি বারবার হতে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আইনটা কতটা মানছে এবং কোন কোন নতুন পথে হাঁটছেন ট্রাম্প প্রশাসন, সেটা একটু শুনতে চাই। হ্যাঁ, এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। 2 সেন্টেন্স আগের ব্যাপারে, তুলসী গড় ভারতে গেছেন তো, জি। তো ভারতকে সন্তুষ্ট করার জন্য তার একটা দিক থাকতে পারে, আর একটা হচ্ছে এই ধরনের লিডাররা কেউ হোয়াইট হাউস থেকে ক্লিয়ারেন্স না নিয়ে, মানে নিজের স্বাধীনতা নিজের মতের কারণে সেখানে বলেছেন, তা মোটেই হতে পারে না। Okay. যাই হোক, তো যেটা আপনি বলছেন সেটা হচ্ছে এটা একটা প্রশ্ন নানা ইস্যুতে, খালি এই যে ফ্লাইট একটা আকাশে উড়েছে, তারপর বলছে যে যদি আকাশে উড়েও থাকে ভেনেজুয়েলান এই ইমিগ্রেন্টদেরকে এখান থেকে বা লিগালদেরকে বা হোয়াটএভার তাদেরকে তাদের দেশে ভারত পাঠিয়ে দাও, থার্ড একটা কান্ট্রির সাথে অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে সেখানে পাঠানো হচ্ছে, তো তাদেরকে কিছু পয়সা দেবে বিনিময়। তিনি বলছেন যে আকাশ থেকে প্লেনকে উল্টা পথে আবার ব্যাক করে আনো, এই পর্যন্ত যদি আকাশে ফ্লাই করে থাকে, এটা পর্যন্ত বলছেন। তো ট্রাম্প প্রশাসন বলছে যে আমরা আইন ভঙ্গ করিনি, কিন্তু সর্বশেষ আদালতে যখন তাদের সরকারি অ্যাটর্নিকে প্রশ্ন করা হয়েছে এ নিয়ে, তিনি সরাসরি কোনো উত্তর দেন নাই, এটা অ্যাভয়েড করে গেছেন। এখন কথা হচ্ছে শেষ পর্যন্ত সরকারের একটা বক্তব্য, এখনো পর্যন্ত একটা কথা কিছুদিন আগে ট্রাম্প বলেছেন, আমি আমার দেশের এবং রাষ্ট্রের প্রয়োজনে ভালো যদি কাজ করি সেইটা মানে কনস্টিটিউশনের লঙ্ঘন হতে পারে না, এইটা বলেছে। জি। এখন বিভিন্ন মহল এই নিয়ে মানে আলোচনা করছে যে এমন হতে পারে ট্রাম্প প্রশাসন মানে একের পর এক কোর্টের যে রায় এটাকে উপেক্ষা করার যে প্রবণতা দেখাচ্ছেন, এতে করে মানে কোর্ট সিস্টেমের সাথে তিনটা জুডিশিয়ারি, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, এই তিনটার ভিতরে একটা সমন্বয়ের ভিত্তিতে তো রাষ্ট্র চলে, তিনটার অলমোস্ট ইকুয়াল পাওয়ার। তো সেই ক্ষেত্রে তিনি অন্য একটা পাওয়ার উপরে এনক্রোচ করতে পারেন না, তাদেরকে বিঘ্ন ঘটাতে পারেন না। এখন তিনি কি জুডিশিয়ারি বিচার বিভাগের ওই এখতিয়ারকে চ্যালেঞ্জ করছেন, তাদের উপরে হামলে পড়ছেন, এইরকম আশঙ্কা হতে পারে। তখন এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে। মিন হোয়াইল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একটা কথা বলার সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে এরা আকাশে উড়ে যুক্তরাষ্ট্রের সীমা অতিক্রম করার পরে জাহাজের অর্ডার আমাদের মানে নজরে এসছে, ফলে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সীমা অতিক্রম করার পরে বিমান যুক্তরাষ্ট্রের হলেও সেটা তাকে ফেরত আনা সম্ভব না, বা জাহাজের অর্ডার সেখানে অ্যাপ্লিকেবল না, এই ধরনের করে তারা হয়তো এই পার্টিকুলার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে তারা কি করেন। আর একটা অন্য আরেকটা যে কথা বললেন, লেবাননের যে ডাক্তার মহিলা, জি, ব্রাউন ইউনিভার্সিটির তরুণী, তার ব্যাপারে সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, তিনি কিছুদিন আগে ইসরায়েলি হামলায় সেই দেশে যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন, নাসরাল্লাহ জানাজায় সে সময় তিনি লেবানন সফরে গিয়েছিলেন, তার জানাজায় অংশগ্রহণ করেছেন, ফলে তার ওইদিকে সিম্পেথি আছে, এই কারণে তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, এই একটা। 2 নম্বর হচ্ছে ভিসা, তিনি কিন্তু ইমিগ্রেন্ট না, যুক্তরাষ্ট্রের ভিসা হোল্ডার, তিনি H1B ভিসা কাজ করছেন। হ্যাঁ, ভিসা এক জিনিস আর ইমিগ্রেন্ট আর এক জিনিস। ভিসার কথা বলা হচ্ছে ইটস এ প্রিভিলেজ, ইটস নট রাইট, তো ফলে এটা রেসেন্ড করা যায়, এইটা একটা বলছে। সম্প্রতি কিন্তু যুক্তরাষ্ট্র সরকার পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের আরেকটা ফিলার বাজার এসছে, সেটা হচ্ছে গ্রিন কার্ডও চিরস্থায়ী ব্যাপার না, সিটিজেনশিপ এক জিনিস, গ্রিন কার্ডও না। তো ফলে মানে নানা ধরনের চাপ, নানা অজুহাত, কিন্তু পরিস্থিতি আছে। তবে যেটা বলা হচ্ছে বিচার বিভাগের সাথে শেষ পর্যন্ত আগাগোড়া অনেকগুলা কেসে তো বিভিন্ন আদালত তাদের উপরে ইনজাংশন জারি করেছে,
সিট অবস্থা জারি করেছে, সেগুলা কোনোটা তারা এড়ানোর চেষ্টা করবে, অ্যাপিলের প্রসেসের টাইমে তারা ওই কাজটা চালিয়ে যাবে, এই ধরনের একটা আশঙ্কা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত ওটা সম্ভবত চূড়ান্ত ভাবে মানে সুপ্রিম কোর্টে যেতে পারে, সেখানে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট আদেশ দিলে সেটা তারা অমান্য করেন কিনা এইটা দেখা যায়। এই বহু বছর আগে সম্ভবত গত শতাব্দীতে এক মানে প্রেসিডেন্টের সাথে এই ধরনের সুপ্রিম কোর্টের মানে ঝামেলা হয়েছিল। তখন তিনি বলেছিলেন হ্যাঁ চিফ জাস্টিস বা জাস্টিস তারা রায় দিতে পারেন, তো তারা তার রায় বাস্তবায়ন করার জন্য নিজেরা পারলে পুলিশ লাগান, এই কথা আর কি। তার মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ ওইটা বাস্তবায়ন করতে হয়, বাস্তবায়ন না করলে ওরা কিভাবে ব্যবস্থা, ওদের তো পুলিশ বাহিনী মিলিটারি নেই। জি, আমি শফিকুর রহমানের কাছে এই বিষয়টাই জানবো, যদি ট্রাম্প প্রশাসন একেবারে প্রকাশ্যে আদালতের নির্দেশনাগুলো অমান্য করে তাহলে আসলে কি হবে যদি করেন? এটা খুবই একটা কঠিন প্রশ্ন, এবং ট্রাম্প করার একটা টেন্ডেন্সি রয়েছে। তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, একটা মানে ফেসিস্ট না হলেও একটা নার্সিসিস্ট ক্যারেক্টার তার ভেতরে রয়েছে, যে আমি প্রধান, আমি যেটা করব সবাই আমার আন্ডারে। এটা একটা এই ধরনের একটা কনসেপ্ট তার কাছে রয়েছে, যার জন্য উনি হয়তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং লেজিসলেচার, আপনি কংগ্রেসে দেখেন, কংগ্রেসে কিন্তু কেউ কোনো ডেমোক্রেটরাও কোনো কথা বলছে না। কংগ্রেস একটা বড় রকম মানে ইউনিট, তিনটা ইউনিটের মহদুল্লাহ সাহেব যেটা বললেন, তার মধ্যে ল বানানোর যে ইউনিট, সেই ইউনিটের কেউ কোনো কথা বলছে না ট্রাম্পকে। এখন কোর্টে গিয়ে সুপ্রিম ফেডারেল কোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে যদি যেতে হয় তাহলে হয়তো যেতে হতে পারে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যদি এটাকে ভায়োলেট করতে শুরু করেন, তাহলে তাকে বা তার গভর্নমেন্টের এজেন্সিকে অথবা এজেন্টের যে চিফ রয়েছে এজেন্সি, তারা কন্টেম্প্ট অফ কোর্ট বলে ডিক্লেয়ার করতে পারে যে কোর্টকে ভায়োলেট করেছে। এখন কোর্টকে ভায়োলেট করার পরে আমরা কতদূর যেতে পারে কোর্ট, এবং কিভাবে তাদের কোর্টের কিন্তু জাজদের কিন্তু মার্শাল রয়েছে, পুলিশ নাই, আর্মি নাই সেইভাবে, কিন্তু তাদের একটা মার্শাল ফোর্স রয়েছে। তারা কিছু লোকের কিছু কেসের জন্য ডিরেক্টলি সেটা ব্যবহার করতে পারে, কিন্তু সেই মার্শালরা, ফেডারেল মার্শাল যাদেরকে বলে, তারা আবার অ্যাটর্নি জেনারেলের আন্ডারে। এখন অ্যাটর্নি জেনারেল আন্ডারে হলো প্যাম বন্ডি। এখন প্যাম বন্ডি হচ্ছে ট্রাম্পের একেবারে মানে মানে চাকর না বললেও মানে একেবারে খুবই সাপোর্টার। সে ফ্লোরিডার এবং অ্যাটর্নি জেনারেলের যে ইন্ডিপেন্ডেন্ট একটা মাইন্ড থাকা উচিত, যেটা আমরা বাইডেনের সময় দেখেছি যে বাইডেনের ছেলেকে অ্যাটর্নি জেনারেল, বাইডেনের অ্যাটর্নি জেনারেল তাকে জেলে পাঠাবার জন্য এনএসএ এবং জেলে পাঠানো হয়েছে, তাকে মানে গিলটি হিসেবে প্রমাণ করা হয়েছে। এই যে জুডিশিয়ারি এবং অ্যাটর্নি জেনারেলের ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার, সেটা এখন খুব ডিফাইন না। কোথায় কি হচ্ছে, অ্যাটর্নি জেনারেল কি করবে, হাইকোর্ট কি করবে, সুপ্রিম কোর্ট কি করবে, বিভিন্ন রকম লোকাল নিউ ইয়র্ক কোর্ট, একটা লোকাল কোর্ট কি করবে, ওয়াশিংটন কোর্ট, খুব কনফিউজিং একটা সিচুয়েশনের ভেতরে আমরা যাচ্ছি। এটার একটা বড় রকম কারণ হচ্ছে যে ট্রাম্প যেখানে আসার পর থেকে আমরা যেটা দেখেছি সেটা হলো যে পুরনো ট্রেডিশন এবং পুরনো আইন কানুন যেগুলো আছে, সিস্টেম রয়েছে, সেগুলোকে ভেঙে নতুন ভাবে তৈরি করা। এটা আমরা চায়নায় দেখেছি, চায়নায় যখন বড় রকম বিপ্লব হয়েছে তখন কিন্তু এই ধরনের সিচুয়েশন হয়েছে। কাজে এটা একটা বড় রকম চ্যালেঞ্জ আমেরিকান ডেমোক্রেসি এবং সারা পৃথিবীর ডেমোক্রেসির জন্য। কিন্তু এদেশের এখন পর্যন্ত শাসন ব্যবস্থা আদালতের প্রতি সবসময় সম্মান দেখিয়েছে, এবং আদালত শেষ পর্যন্ত সব জায়গাতে একটা নীতিগত জায়গা থেকে সঠিক রায়টা অনেকাংশেই অর্থাৎ অধিকাংশই তারা দিচ্ছে এবং দিয়েছে। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে ডেমোক্রেটরা, আপনি বলছিলেন যে তারা কংগ্রেস কোনো ভূমিকায় রাখতে পারছে না, সেনেটে গিয়ে দেখা গেল ডেমোক্রেটদের চাকসুমারকে নিয়ে ডেমোক্রেটদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হচ্ছে, এবং বলা হচ্ছে সেনেটের ভিতরে বাইরে দুই জায়গাতেই তিনি আস্থাহীনতায় ভুগছেন। এবং ডেমোক্রেটদের জরিপেও আমরা দেখছি যে তাদের
অবস্থানটা, তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা দিনকে দিন দেশের মানুষের কাছে কমছে। সার্বিক পরিস্থিতি শুনবো আপনার কাছে 2 মিনিটে, কারণ এরপর আমরা সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে ইউক্রেন প্রসঙ্গে আলোচনা করব। এখন সার্বিক পরিস্থিতি, ডেমোক্রেটিক পার্টির অবস্থা খুবই খারাপ। তাদের পপুলারিটি এবং এসে অনেক লোয়েস্ট লেভেলে চলে গেছে, কারণ কংগ্রেসের ভেতরে ডিভাইডেড। এখানে কোনো লিডার এখন আর নেই। কোনো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা পুরনো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এগিয়ে আসছে না ডেমোক্রেটিক পার্টির লিডারশিপ দেওয়ার জন্য। এখন ডেমোক্রেটিক পার্টির যে চেয়ারম্যান হয়েছে, ওনার নামও আমরা কেউ অনেকে জানি না। আমি জানি, অনেকেই জানেন না। কাজে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে একটা গ্যাপ পড়ে গেছে, এটার থেকে বেরিয়ে আসা ডেমোক্রেটিক পার্টির জন্য একটা বড় রকম চ্যালেঞ্জ। এবং এটা যদি না আসতে পারে, তাহলে যদি কংগ্রেস এইভাবে ডিভাইডেড হয়ে যায়, তাহলে এই মিড টার্ম ইলেকশনে কি হবে বা লোকাল ইলেকশনে কি হবে, এসব বিভিন্ন রকম ফ্যাক্টর রয়েছে। ইটস এ মেজর ক্রাইসিস। প্রেসিডেন্ট বাইডেন বা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কেউ কোনো কিছু কথা বলছেন না ডেমোক্রেটিক পার্টির কোনো কিছু সম্পর্কে। সো ইটস এ মেজর মানে কালচারাল সোশ্যাল ক্রাইসিস আমি বলবো। মেজর লিডারশিপ ক্রাইসিস ডেমোক্রেটিক পার্টি যাচ্ছে এখন। এটা একটা ফেজে যাবে, এরপরে আবার ঠিক হয়ে যাবে বলে। অর্থাৎ ডেমোক্রেটদের ভুলের কারণে রিপাবলিকানরা ক্ষমতা এসেছে। এখন ডেমোক্রেটরা যদি সেই ভুল শুধরে না দিতে পারেন, মিড টার্ম নির্বাচনেও ভালো কিছু আশা করা খুব কঠিন হয়ে যাবে। কঠিন হবে বলছে, অসম্ভব বলছে না। সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে জানতে চাই, ট্রাম্প এবং পুতিন তারা বৈঠক করবেন আগামীকালকে, এবং এই বৈঠকে তারা আশা করা যাচ্ছে যে ইউক্রেনের বিষয়ে একটা সমঝোতায় পৌঁছবেন, একটা আলোচনা হবে। এই ইউক্রেন ইস্যুর বাইরে কি আর কোনো বিষয় গুরুত্ব পাবে কিনা দুই নেতার বৈঠকে? কালকে প্রধানত তারা অনলাইনে যে কথা বলবেন সেটা হচ্ছে ইউক্রেন নিয়ে, কিন্তু এর বাইরে নিশ্চয়ই দুজন রাষ্ট্রপ্রধান যখন কথাবার্তা বলেন, এর আগে তারা একবার বলেছেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে, নিশ্চয়ই তারা অন্যান্য স্পর্শকাতর বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়েও মত বিনিময় করবেন, এটা প্রায় ধরেই নেওয়া যায়। তবে প্রধানত কালকে ইউক্রেন ইস্যু নিয়ে কথা হবে, এবং সেখানে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সামনে আসছে সেটা ট্রাম্প সাহেব অলরেডি বলেছেন যে ইউক্রেনের যে মানে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সে নিয়ে কথা হবে, অ্যাসেট নিয়ে কথা হবে, ল্যান্ড নিয়ে কথা হবে। অ্যাসেট কি কি সেটা একটা ব্যাপার, ভাগের ব্যাপার আছে। ইউক্রেনের যে মানে সবচেয়ে বড় জাপরিজ্জা নামক একটা জায়গা আছে, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র, 6টা ইউনিট আছে সেখানে। তো সেইটা যুদ্ধের পর থেকেই রাশিয়া দখল করে রেখেছে, সেটাতে আর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, সেটা বন্ধ করে রাখা হয়েছে। সেটা নিয়ে সবার ভিতরে একটা আতঙ্ক আছে, সেখানে না আবার কোনো মানে দুর্ঘটনা ঘটে যায়। যাই হোক, সেইটা বিদ্যুৎ উৎপাদন পুরাপুরি শুরু হলে কিছু অংশ রাশিয়াকে দিতে হবে কিনা, ভাগের কথা সময় নিতে পারবো আপনার কাছে। আচ্ছা, কিছু অংশ রাশিয়াকে দিতে হবে কিনা এই একটা। আর ভূমি নিয়ে তো এর আগে আপনার শোতে আমরা কথাবার্তা বলেছি যে কিছু লেনদেনের ব্যাপার আছে। তো ফলে মানে বাইডেন প্রশাসনের পক্ষ না, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এর আগেই বলা হয়েছে কিছু কিছু জায়গা তাদেরকে ছেড়ে দিতে হতে পারে। কিন্তু এখন এই বিদ্যুৎ আর অ্যাসেটের যেটা কথা বলা হচ্ছে সেইটা নিয়ে আবার অতিরিক্ত তো এটা আবার সর্বশেষ আরেকটা খবর হচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সাথেও তাদের কথাবার্তা হচ্ছে, মত বিনিময় হচ্ছে। কিন্তু ইউরোপিয়ানরা চেষ্টা করছে একটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা, এবং যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ানরা ওই শান্তি চুক্তি হোক, যুদ্ধবিরতি হোক, সেটা তদারকির পূর্ণ দায়িত্ব না নিলে পুতিনের কথায় বিশ্বাস করে যেন কোনো চুক্তিতে না যায়, এটা একটা প্রেশার আছে। কিন্তু এই ব্যাপারে ট্রাম্প সাহেবের কোন রকম চিন্তা আছে বলে মনে হয় না। তিনি মনে করেন তার সাথে পুতিনের যে এগ্রিমেন্ট হবে, পুতিন সেটা এই আত্মবিশ্বাসটা তার আছে, এবং এই আত্মবিশ্বাসের জোরেই তিনি পুতিনকে শেষ পর্যন্ত কথার মধ্যে কিংবা আলোচনার মধ্যে আনতে পেরেছেন, রাশিয়ানদেরকে আলোচনা আনতে পেরেছেন। জেলেনস্কি চলে গিয়েও আবার ফিরে এসেছে আলোচনায়, ইউরোপিয়ানরাও শেষ পর্যন্ত ঘুরে ফিরে ডোনাল্ড ট্রাম্পের কাছে আসছে, এবং তিনি বলছেন আমার কথাটাই আসলে পুতিন রাখবেন, অর্থাৎ তার মধ্যে সেই আত্মবিশ্বাসটা আছে। যাই হোক, তারপর একটা সাধুবাদ পেতেই পারেন যে অন্তত একটা ফলপ্রসূ আলোচনার দিকে এগুচ্ছে।
উনি ওনার স্টাইলে আগাচ্ছেন, কিন্তু এগুচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে, সময় শেষ হয়ে গিয়েছে। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।